স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বের যে অঙ্কটি ছিল অর্থাৎ অঙ্কের ক নং সমাধান মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো এটি করিয়ে দেখেছি। এখন আমি তোমাদের এই যে উপর খ অংশের সমাধান অর্থাৎ উপরিউক্ত তথ্যাবলী থেকে বেতন বিবরণী তৈরি করো এই সমাধানটি করে দেখাবো। এটি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাব নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের অঙ্ক। আমরা পূর্বের অঙ্কের ক অংশের সমাধান করে দেখিয়েছি। এখন আমরা এই যে বেতন বিবরণী তৈরি করব। মনে রাখবে অঙ্কের যে করণীয় বিষয় সেটি সবসময় খেয়াল রাখবে। এখানে দেখো বলছে যে বেতন বিবরণী করতে হবে, তাহলে বেতন বিবরণী। এরপরে সবসময় মনে রাখতে হবে প্রতিষ্ঠানের নাম এবং এই তারিখটি। এই বেতন বিবরণী করার সময় এই তিনটি বিষয় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। কি করতে বলছে বেতন বিবরণী, তারপর প্রতিষ্ঠানের নাম এবং অঙ্কে যে তারিখটি দেওয়া আছে, এই তিনটি মুখ্য বিষয়। তো আমরা এখানে লিখে দিলাম যে শারমিন ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম, করতেছি আমরা বেতন বিবরণী এবং এখানে তারিখ দিতে হবে। আমরা বলছে অঙ্কে দেখো যে 2025 সালের জুলাই মাসের বেতন সংক্রান্ত তথ্য ছিল এগুলো। তাহলে 2025 সালের জুলাই মাসের যে বেতন সংক্রান্ত তথ্য আছে তার ভিত্তিতে এটি করতে হবে। এখানে আমরা ঘরটি অঙ্কন করে নিয়েছি। ঘরটি হচ্ছে বিবরণের একটি কলাম, মিজান। এখানে যে তিনজন কর্মচারীর নাম আছে, এই তিনজন কর্মচারীর নাম দিয়েছি মিজান, তৌহিদ, স্বপ্না এবং তাদের মোট টাকার পরিমাণ। এখন এই অঙ্কটি দুটি ভাগে ভাগ করা আছে। এখানে যে অঙ্কটি দেওয়া আছে, এখানে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস, এই কয়েকটি হচ্ছে ওই প্রতিষ্ঠানের যে কর্মচারীদের উপার্জন অর্থাৎ আয়ের অংশ। এই কয়টি হচ্ছে তাদের আয়ের অংশ। মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, মহার্ঘ ভাতা এবং বোনাস। এই মূল বেতনের সাথে তারা যে চারটি সুবিধা পায় এটি হচ্ছে তাদের আয়ের অংশ। এবং এই উপার্জন যখন তাদের এই আয় থেকে বেতন দেওয়ার সময় তাদের টাকা কর্তন করতে হয়, তার মানে এই টাকাগুলো কিন্তু তারা বেতনের সব সময় পায় না। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু দুইটি ভাগে ভাগ করা আছে, তাহলে আমরা এখানে প্রথম তাদের উপার্জনের পরিমাণগুলো বের করব। তাহলে আমরা লিখলাম যে উপার্জন সমূহ লেখার পরে প্রথমেই আমরা লিখব যে মূল বেতন। এখানে দেখো মূল বেতন বলা আছে। এই মূল বেতন কি করব, আমরা এই মূল বেতনটাকে আমরা তাদের যে মূল বেতন বলা আছে, দেখো এখানে মিজানের মূল বেতন ছিল কত, 8,500 টাকা। তাহলে এখানে মিজানের যে ঘরটা আমরা অঙ্কন করেছি, তাহলে মিজানের মূল বেতন হচ্ছে 8,500 টাকা। তারপরে যে নাম আছে সেটি হচ্ছে তৌহিদ। দেখো তৌহিদের মূল বেতন বলা ছিল আমাদের অঙ্কে, তৌহিদের মূল বেতন ছিল অঙ্কে আমাদের 7,500 টাকা। তাহলে তৌহিদের ঘরে আমরা লিখবো যে তৌহিদের বেতন 7,500 টাকা, 7,500 টাকা। এরপরে বলা আছে স্বপ্নার মূল বেতন কত, 7,000 টাকা। তাহলে 7,000 টাকা হচ্ছে স্বপ্নার বেতন। এইখানে যে আমরা মোটের কলামটি দিয়েছি, এই মোটের কলামটি হচ্ছে এই যে তাদের তিনজনের যে টাকাটা আছে, এই তিনজনের টাকার যোগফল। তাহলে তিনজনের টাকার যোগফল হচ্ছে 8,500, 7,500 এবং 7,000 টাকা যোগ করলে হবে 23,000 টাকা। এরপরে কি আছে দেখো, পরে একটা সুবিধা পাবে তারা, বলছে যে সুবিধাটার নাম হচ্ছে বাড়ি ভাড়া। তাহলে মূল বেতনের সাথে এখানে আমরা এখন লিখব তাদের যে বাড়ি ভাড়া। এখানে বাড়ি ভাড়া পাবে কিভাবে, দেখো মূল বেতনের মিজান পাবে 50%। তাহলে আমরা মিজানের ঘরে আসি, মিজানের ঘরে লিখব মিজানের মূল বেতন ছিল 8,500 টাকা। এই 8,500 টাকার 50% বাড়ি ভাড়া ভাতা পাবে। তাহলে 8,500 টাকার 50% হবে কত টাকা, 4,250 টাকা। এরপর তৌহিদের বাড়ি ভাড়ার পার্সেন্ট কত, 40%। তাহলে 7,500 টাকার 40% হচ্ছে 3,000 টাকা। স্বপ্নার মূল বেতন 7,000 টাকা এবং 7,000-এর বাড়ি ভাড়া পাবে 40%। তাহলে 7,000-এর 40% হলে 2,800 টাকা। এখন আমরা মোটের ঘরে কি করব, এই তিনটি টাকার যোগফল এখানে বসিয়ে দেব। তাহলে তিনটি টাকার যোগফল হচ্ছে 10,050 টাকা, 10,050 টাকা। এরপরে আসি কি বলছে, চিকিৎসা ভাতা। দেখো বলছে এরপরের সুবিধার নাম হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা। তাহলে আমাদের এখানে লিখতে হবে চিকিৎসা
ভাতা, চিকিৎসা ভাতা। এখন এই চিকিৎসা ভাতা কিভাবে বের করব? দেখো বলছে যে চিকিৎসা ভাতা পাবে মূল বেতনের, মিজান 20%, তৌহিদ 15% এবং স্বপ্না 10%। এখানে আসি আমরা এখন মিজান তার পাবে 20% মূল বেতনের, তার মানে 8,500 টাকার 20% কিভাবে? চিকিৎসা ভাতা। কত হবে? 8,500 টাকার 20% হবে 1,700 টাকা। তৌহিদের মূল বেতন কত? 7,500 টাকা। তাহলে 7,500 টাকা তৌহিদের চিকিৎসা ভাতা হচ্ছে 15%, তাহলে 15% হবে 1,125 টাকা। এরপর স্বপ্নার মূল বেতন কত? 7,000 টাকা। তাহলে স্বপ্নার চিকিৎসা ভাতা হবে মূল বেতনের কয় পার্সেন্ট? বলছে 10%। তাহলে 7,000 টাকার 10% হচ্ছে 700 টাকা। এখন কি করব? মোটের ঘরে কি? চিকিৎসা ভাতার মোট টাকা, মিজানের 1700, তৌহিদের 1,125, স্বপ্নার 700। এই তিনটা টাকা যোগ করলে হবে আমাদের 3,525 টাকা। এরপরে আছে কি? মহার্ঘ ভাতা। এখানে লিখবো এখন আমরা মহার্ঘ ভাতা। তাহলে মহার্ঘ ভাতা কি পাবে? 10% পাবে মিজান, তৌহিদ পাবে 10% এবং স্বপ্না পাবে 10%, অর্থাৎ তিনজনেরই 10% করে। এটি আমরা অঙ্কের কোন অংশে বের করেছি? দেখো, মিজানের মহার্ঘ ভাতা ছিল কত টাকা? 850 টাকা, তাহলে 850 টাকা। তৌহিদের মহার্ঘ ভাতা ছিল কত? 750 টাকা। স্বপ্নার মহার্ঘ ভাতা ছিল 700 টাকা, তাহলে 700 টাকা। এখন এই তিনটি টাকার যোগফল আমরা ক অংশেই বের করেছি? 2,300 টাকা। এরপরে আরেকটি আছে, বলছে বোনাস। এখন আমরা এখানে লিখব উপার্জন অংশে লিখব বোনাসের ক্ষেত্রে দেখো বলছে মূল বেতনের কয় পার্সেন্ট? মিজান পাবে 20%, তৌহিদ পাবে 20% এবং স্বপ্না পাবে 20%। এখানে আসলাম, এখানে টাকার ঘরে দেখো মিজানের মূল বেতন হচ্ছে 8,500 টাকার উপর 20% বোনাস পাবে। তাহলে 8,500 টাকার 20% হবে 1,700 টাকা, 1,700 টাকা। তৌহিদের মূল বেতন ছিল 7,500 টাকা, এর উপর 20% হবে আমাদের 1,500 টাকা, 1,500 টাকা। স্বপ্নার মূল বেতন 7,000 টাকা, এর উপর 20% বোনাস পাবে কত টাকা? 1,400, 1,400 টাকা। তাহলে এখন এই তিনটি টাকার আমরা যোগফল বের করব। এই তিনটি টাকার যোগফল হবে 4,600 টাকা। এটি আমরা তাদের উপার্জনের পরিমাণ বের করলাম। তাহলে এই তিনটি উপার্জনের পরিমাণ বের করার পর আমাদের কি করতে হবে? এই তিনটি টাকার আমরা এখন কি করব? যোগ করব। তাহলে এই তিনটি টাকা, তাহলে শেষের লাইনে সবসময় মনে রাখবে যে শেষের লাইনে তাদের আন্ডারলাইন করতে হবে। তাহলে আমরা এই শেষের লাইনে আন্ডারলাইন করব। তাহলে তিনটি টাকা আমরা মিজানের টাকা সবার শেষে আন্ডারলাইন করা হলো। এখন কি করতে হবে? যে এই তিনজনের টাকার যোগফল, এর এই মোট উপার্জন কত হবে? 17,000 টাকা। 17,000 টাকা। তৌহিদের মোট উপার্জনের পরিমাণ হবে কত টাকা? 7,500, 3,000, 1,125, 750 এবং 1,500 টাকা যোগ করলে হবে 13,875 টাকা। স্বপ্নার যোগফল হবে 12,600 টাকা এবং এই তিনজনের সর্বসাকুল্যে হবে 43,475 টাকা। এই যে সবার, আমি বলছিলাম যে সবার শেষে যেটা হবে সেটাকে সবসময় ডাবল আন্ডারলাইন করতে হবে। এখানে কিন্তু ডাবল আন্ডারলাইন করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে ডাবল আন্ডারলাইন করে দেব। এটি হচ্ছে এই যে আমরা বের করলাম তিনজনের যে টাকাটা, এটি কি? এটি হচ্ছে তাদের মোট উপার্জন। তাদের যে তিনজন কর্মচারী আছে, এই তিনজন কর্মচারীর মোট উপার্জন হচ্ছে তাদের এই টাকাটা। এরপরে কি করতে হবে? এরপরে আমাদের কর্তন বের করতে হবে। কর্তনে দেখো কি বলছে যে কর্তন সমূহের মধ্যে আছে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল এবং আয়কর। এখন এই যে প্রভিডেন্ট ফান্ড কাটবো, এইখানে যে আমরা উপার্জন বের করলাম, এখন কি করব? এখানে লিখব কর্তন সমূহ।
অনুরূপভাবে এখানে কর্তন সমূহের ক্ষেত্রে দেখো বলছে প্রভিডেন্ট ফান্ড। প্রথম যে কর্তনটি আছে সেটির নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমরা এখানে লিখবো যে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড লিখে দিলাম। এই প্রভিডেন্ট ফান্ডে এখন কি হবে দেখো বলছে মূল বেতনের তৌহিদ 10%, মিজান 10%, তৌহিদ 10% এবং স্বপ্না 10%। তাহলে আমরা এখানে লিখব যে প্রভিডেন্ট ফান্ড 8,500 টাকার 10% হচ্ছে 850 টাকা, তৌহিদের হচ্ছে 7,500 টাকার হচ্ছে 10% 750 টাকা, 750 টাকা এখানে লিখে দেবো যে 750 টাকা, এবং স্বপ্নার 10% হবে কত টাকা আমাদের, স্বপ্নার 10% হবে দেখো স্বপ্নার যদি আমরা কাটি তাহলে স্বপ্নার টাকা হবে 700 টাকা। 700 টাকা আমরা এটি স্বপ্নার টাকা হলে 700, তাহলে 700 দিলাম। এখন কি করতে হবে এখানে মোটের যে ঘরটা আছে এই মোটের ঘরটাও আমাদের অনুরূপভাবে লিখতে হবে। এই 850, 750 এবং 700 এই টাকাটা যোগ করলে হবে আমাদের কত টাকা, এই তিনটি টাকার যোগফল হচ্ছে আমাদের 2,300 টাকা। তাহলে 2,300 টাকা আমরা এখানে দিলাম, অর্থাৎ এই তিনজনের যে যোগফলটা। এরপরে আরেকটি বলছে যে কল্যাণ তহবিল, আরেকটি পরের কর্তনটি হচ্ছে তাদের কল্যাণ তহবিল। আর তাহলে আমরা এখানে লিখে দেব যে কল্যাণ তহবিল, এটি কিন্তু লিখতে হবে কল্যাণ তহবিল। কল্যাণ তহবিলে বলছে টাকায় দেয়া আছে, দেখো বলছে যে টাকায় কল্যাণ তহবিল স্বপ্না মিজানের হচ্ছে 100 টাকা, তাহলে মিজানের ঘরে লিখবো 100 টাকা। তারপরে তৌহিদের হচ্ছে 75 টাকা, তাহলে তৌহিদ হচ্ছে 75 টাকা। এরপর স্বপ্নার কত টাকা, 75 টাকা, তাহলে 75 টাকা, এটি টাকায় দেয়া আছে। এরপরে আরেকটি কর্তন দেয়া আছে, কি কর্তনের নাম দেখো বলছে আয়কর, তাহলে এখানে আরেকটি কর্তন লিখবো যে আয়কর। আয়কর বলছে সবারই 2% করে, মিজানের 2%, তৌহিদের 2% এবং স্বপ্নারও 2%। তাহলে 2% কাটলে 8,500 টাকার 2% যদি তোমরা কাটো তাহলে টাকার পরিমাণ হবে কত টাকা, 140 টাকা, 170 টাকা। তারপরে হচ্ছে তৌহিদের 7,500 টাকার উপর 2% যদি কাটো তাহলে টাকার পরিমাণ হবে 150 টাকা। এরপর স্বপ্নার যদি কাটো 7,000-এর উপর তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 140 টাকা। এখন কি করব, অনুরূপভাবে এই যোগগুলো আমরা করব। 175 যোগ করলে হবে আমাদের 250 টাকা, এবং এই যে আয়কর তিনজনের যোগ করলে হবে আমাদের 460 টাকা। এখন কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এই সবার শেষে যে টাকাটা আছে এটিকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এটির নিচে একটা আন্ডারলাইন দেব, এটারও আন্ডারলাইন দেব একটা, তারপরে তৌহিদের টাকায় আন্ডারলাইন এবং এর টাকাও আন্ডারলাইন করব। এরপরে কি করতে হবে আমাদের, এই টাকাটার যোগফল অর্থাৎ 850, 100 এবং 170 এই তিনটি টাকা যোগ করলে হবে আমাদের 1,120 টাকা। 1,120 টাকা, 120 টাকা। এর টাকা যোগ করলে হবে তৌহিদের মোট কর্তন হবে 975 টাকা। এরপর স্বপ্নার কর্তন হবে 915 টাকা, অর্থাৎ 775 এবং 140 এই তিনটার যোগফল। এখন কি করব, এই পাশের কাজ হচ্ছে কি, এই তিনটি মোট কর্তনের পরিমাণ হবে তাদের 3,010 টাকা। 3,010 টাকা এটি হচ্ছে। এরপরে কি, এটি হচ্ছে আমরা কি বের করলাম, এটি তাদের মোট কর্তন। উপরে আমরা বের করছি মোট উপার্জন, এটি হচ্ছে তাদের কি মোট কর্তন। এখন আমাদের মূল বিষয় হচ্ছে তাদের নিট প্রদেয় বেতন নির্ণয় করা। নিট প্রদেয় বেতন এটি আমাদের নির্ণয় করা কাজ। এটি করার জন্য কি করতে হবে, নিট প্রদেয় বেতন হচ্ছে এই যে মোট উপার্জন যে তাদের বের করেছি, এই মোট উপার্জন থেকে তাহলে মোট উপার্জন বিয়োগ করব কি তাদের মোট কর্তন, এই মোট কর্তনটা তাদের বাদ দিতে হবে। তাহলে মোট কর্তন এটা লিখলাম। লেখার এখন কি, তাদের এই যে মিজানের মোট উপার্জন ছিল কত, 17,000 টাকা, আর মিজানের মোট কর্তন কত, 1,120 টাকা, অর্থাৎ মোট উপার্জন বিয়োগ মোট কর্তন।
তাহলেই তার নিট প্রদেয় বেতন বের হবে। তাহলে 17,000 টাকা থেকে 1,120 টাকা যদি আমরা বাদ দিই তাহলে টাকার পরিমাণ হবে 15,880 টাকা। অনুরূপভাবে তৌহিদের মোট উপার্জন ছিল 13,875 টাকা এবং তৌহিদের মোট কর্তন ছিল 975 টাকা। তাহলে 13,875 টাকা থেকে 975 টাকা যদি আমরা বাদ দেই তাহলে তার টাকার পরিমাণ হবে 12,900 টাকা। এরপরে আছে স্বপ্না। স্বপ্নার দেখো মোট উপার্জন ছিল 12,600 টাকা এবং স্বপ্নার মোট কর্তন হচ্ছে 915 টাকা। এখান থেকে যদি আমরা ওটা বাদ দিই তাহলে তার টাকার পরিমাণ হবে 11,685 টাকা। অনুরূপভাবে এখানে দেখো 3 জন কর্মচারীর মোট উপার্জন ছিল 43,475 টাকা থেকে যদি 3 জন কর্মচারীর মোট কর্তনের পরিমাণ বাদ দেই তাহলে তাদের টাকার পরিমাণ হবে 40,465 টাকা। অর্থাৎ এই যে 3টি টাকা যোগ করলে কিন্তু অর্থাৎ এই যে 15,880, 12,900 এবং 11,685 টাকা যোগ করলে কিন্তু এটাই হবে। এই টাকাটার হচ্ছে এই যোগফলটা হচ্ছে এই লাইনের যোগফল, আর অথবা এই মোট উপার্জন থেকে মোট কর্তনের বিয়োগফল। তাহলে এটি করার পর আমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? যে নিট প্রদেয় বেতন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিট প্রদেয় বেতন আমরা লিখে দেব। কি লিখব? নিট প্রদেয় বেতন লিখব মিজান। মিজানের কত? 15,880 টাকা। তারপরে হচ্ছে তৌহিদ। তৌহিদ লিখব তৌহিদের হচ্ছে 12,900 টাকা। এরপর আছে কি? স্বপ্না। স্বপ্নার মোট বেতন হচ্ছে 11,000, নিট বেতন হচ্ছে 685 টাকা। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এর পরের ভিডিওতে আমি অঙ্কের গ অংশের সমাধান তোমাদের করে দেখাবো।